হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সুস্থ থাকো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় থেকে। ইতিপূর্বে এই অধ্যায়ের পর আমি একটা টিউটোরিয়াল তোমাদেরকে দিয়েছি। যারা পূর্বের টিউটোরিয়ালগুলি দেখো নাই, পূর্বের টিউটোরিয়ালগুলি দেখে নিও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে অনেক সুবিধা হবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়। আর এই অধ্যায় সম্পর্কে আরো তথ্য প্রয়োজন মনে করলে ntbangla.com এই ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, তোমরা সেখান থেকে তথ্যগুলি সংগ্রহ করে পড়ে নিতে পারো। তাহলে চলো যাই আজকে আমাদের টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে ঘনত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে চাপ নিয়ে আলোচনা করব। সেখানে প্রধান আলোচ্য বিষয় থাকবে, দেখো, চাপ কি, চাপের একক ও মাত্রা, P = F/A, P = H/ρ/g, প্যাসকেল কি, আর গাণিতিক সমস্যা সমাধান। এই তথ্যগুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলের সাথেই থাকো। প্রথমে আমি আলোচনা করব চাপ কি। দেখো, আমার হাতে কি দেখতে পাচ্ছ? কলম। এই কলমটি রাখলাম, রাখার পর উপর থেকে আমি কি করছি? চাপ দিচ্ছি। এই যে উপর থেকে আমি চাপ দিচ্ছি, এই চাপটা কি? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে প্রযুক্ত বল কাজ করে, সেই বলটাই হলো চাপ। তাহলে চাপ বলতে কি বুঝলে তোমরা? কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তাহলে এই যে চাপ বা প্রেসার সম্পর্কে জানলে, যে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত হবে, এই বলের মানটাই হলো চাপ। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন একক ক্ষেত্রফলের উপর, অর্থাৎ এ ক্ষেত্রফলের উপর যদি এফ বল প্রয়োগ করা হয়, ক্ষেত্রফলটা পেলাম আমরা এ, আর বল দিলাম এফ। চাপ পি দ্বারা প্রকাশ করলাম, আর ক্ষেত্রফল সমান এ, বল প্রযুক্ত যে বল হলো বল সমান এফ যদি হয়, তাহলে আমরা পাই চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তা চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল পেলাম আমরা। এখন চাপ পি সমান বলটা এফ হলে ক্ষেত্রফল এ, তাহলে চাপ পি = F/A। তাহলে আমরা দেখো সমীকরণটা পেয়ে গেলাম, যে চাপ পি = F/A, অর্থাৎ চাপ, বল এবং ক্ষেত্রফলের সম্পর্ক এটি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে বুঝতে পারলে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই হলো চাপ। যে বলটা পাবো সে বলের মানটাই চাপ। চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর বলটা আগে থেকে জানো, তোমরা পূর্বে জেনেছো, এফ, ক্ষেত্রফল এ, ফোর্স এবং এরিয়া, আর চাপটা পিতে হলো প্রেসার। এই সম্পর্কটি থেকে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। সম্পর্কটি একটু মনে রাখো, এটা একটি সমীকরণ, আর এই সম্পর্কটি এখানে আমি সেজন্য উঠেছি যেটি গুরুত্বপূর্ণ। এই চাপ একটি স্কেলার রাশি। তোমরা জানো, যে সকল রাশিকে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। যেহেতু চাপ প্রকাশ করতে কোনো দিক প্রয়োজন হয় না, শুধু মানটাই লাগে, সেজন্য চাপ স্কেলার রাশি। এখন দেখো চাপের একক। চাপের এককটা কি? তোমরা জানো যে বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলেই চাপের একক পাওয়া যায়। যেহেতু বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, বা নিউটন পার মিটার স্কোয়ার, বা নিউটন মিটার ইনভার্স 2, তাহলে বা প্যাসকেল। একটাকে বলা হয় প্যাসকেল। আমার মনে হয় বুঝতে পারলে। আমি তোমাদের সাথে এই যে প্যাসকেল নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। এখন দেখো মাত্রা। মাত্রা, তাহলে চাপের মাত্রাটা আসতেছে। দেখো, বলের মাত্রা তোমাদের জানা আছে এবং ক্ষেত্রফলের মাত্রাও তোমাদের জানা আছে। বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দ্বারা ভাগ করলেই চাপের মাত্রা পাওয়া যায়। তাহলে চাপের মাত্রা হয় এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এটি হয় চাপের মাত্রা। এই মাত্রা তোমাদের মুখস্থ করতে হবে না। দেখো মাত্রা কিভাবে নির্ণয় করা হয় আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি।
তার আগে তোমরা চাপের সংজ্ঞাটা একটু দেখে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, চাপ বা প্রেসার কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপকে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এ ক্ষেত্রফলের কোনো পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলের মান এফ হলে ওই পৃষ্ঠে চাপের পরিমাণ চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল বা পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। চাপ স্কেলার রাশি, চাপের একক নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। চাপের মাত্রা সমীকরণ আকারে দেখা নেওয়া হয়েছে পি ইকুয়াল টু এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে তোমরা চাপের একক, মাত্রা এবং সংজ্ঞাটি দেখলে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একক এবং মাত্রা নির্ণয় করলাম, সেটি বিস্তারিত আলোচনা করছি। মাত্রা ও একক নির্ণয়। মাত্রা ও একক নির্ণয় কিভাবে নির্ণয় করা যায়? তোমরা সম্পর্কটি দেখলে যে চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলের ভিতর আছে দেখো ভর গুণন ত্বরণ। ভর গুণন ত্বরণ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আবার ত্বরণের মাঝে আছে দেখো বেগ ডিভাইডেড বাই সময়। ভর গুণন বেগ ডিভাইডেড বাই সময়। আর ক্ষেত্রফলের ছিল কিন্তু দৈর্ঘ্যের উপর স্কোয়ার। দৈর্ঘ্যের উপর স্কোয়ার গুণন সময়। এখন দেখো ভর মৌলিক রাশি পেয়েছ। বেগ, বেগ সমান ছিল সরণ ডিভাইডেড বাই সময়। সরণটা হলো দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে দৈর্ঘ্য নিচে হচ্ছে দৈর্ঘ্যের উপর স্কোয়ার গুণন একটা সময় ছিল, আর বেগে যেহেতু দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাহলে আরেকটা সময় আসলো, তাহলে সময়ের উপর স্কোয়ার। এইভাবে আমরা মৌলিক রাশিতে প্রকাশ করেও আমরা কিন্তু নির্ণয় করতে পারি। আমি একটু বেশি দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইকুয়াল টু, তাহলে ভরের মাত্রা কি জানো তোমরা? ম্যাস এম গুণন দৈর্ঘ্য লেন্থ এল, নিচে দৈর্ঘ্য উপর স্কোয়ার, তাহলে এল এর উপর স্কোয়ার গুণন সময় টি এর উপর স্কোয়ার। এইভাবে মাত্রাগুলি লিখলাম, যে দৈর্ঘ্যের মাত্রা লেন্থের এল, সময়ের মাত্রা টাইমের টি, ভরের মাত্রা ম্যাসের এম। এভাবে লিখলাম। লেখার পর দেখো এই উপরকার একটা এল আর নিচের দাসের দুটো এল, তাহলে একটা বাদ যায়। তাহলে ইকুয়াল টু দেখো এম এল নিচে একটা বেশি ছিল, উপরে উঠে যায় ইনভার্স 1, টি উপরে উঠে যায় ইনভার্স 2। এইটা হলো মাত্রা। আর মাত্রা সমীকরণ তার চাপটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি কিন্তু এটা থার্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হয় জানো। ইকুয়াল টু এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। কি খুব সুন্দর না? আমি আগেই বলেছি যে মুখস্থ করতে হয় না, তোমরা সবগুলির মাত্রাই এইভাবে নির্ণয় করতে পারো। আমার মনে হয় চাপের মাত্রা কি করে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 হলো, আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝে গেছো। এখন এককের ক্ষেত্রেও দেখো, জানো যে বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলেই চাপের একক পাওয়া যায়। এভাবেও হিসেবটা আমরা করতে পারি। এখান থেকে দেখো ভর, লেন্থ বা দৈর্ঘ্য, টাইম সময়, এগুলি বসেও আমরা কিন্তু নির্ণয় করতে পারি। বা সরাসরি যদি আমরা মনে করি যে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার দেখলে, আর এটি পরবর্তীতে আমরা এইভাবে লিখতে পারি এন এম ইনভার্স 2 নিউটন পার মিটার স্কোয়ার। এটিকে সংক্ষেপে বা প্যাসকেল বলা হচ্ছে। প্যাসকেলকে পি এ দ্বারা প্রকাশ করা হয়, প্যাসকেল। এখন 1 প্যাসকেল, এই 1 প্যাসকেল ইকুয়াল টু কত? 1 প্যাসকেল সমান কত? এটি নিয়ে আলোচনা করছি। 1 মিটার স্কোয়ার, দেখো 1 মিটার স্কোয়ার, তাহলে 1, তাহলে এখানে আসতেছে দেখো 1 নিউটন মিটার স্কোয়ার আসতেছে। তাহলে 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি প্রয়োগ করা হয় লম্বভাবে, তাহলে যে পরিমাণ চাপ পড়বে সেই চাপটাকে বলা হবে 1 প্যাসকেল। অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি,
তাহলে যে পরিমাণ চাপ পড়বে সেই চাপটাকে বলা হয় 1 প্যাসকেল। এখন তাহলে 10 প্যাসকেল বলতে কি বুঝো? 10 প্যাসকেল বলতে কি বুঝো? তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে তাকে আমরা 10 প্যাসকেল বলবো। আমার মনে হয় প্যাসকেল সম্পর্কে ভালো ধারণা তোমরা পেয়েছো। তাহলে তোমরা একটু দেখে নাও কিভাবে একক এবং মাত্রা নির্ণয় করি। নোট আকারে দেখো, মাত্রা ও একক। বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করলে চাপের মাত্রা পাওয়া যাবে। চাপ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল সমান ভর গুণন ত্বরণ ডিভাইডেড বাই ক্ষেত্রফল ইকুয়াল টু ভর গুণন দৈর্ঘ্য ডিভাইডেড বাই দৈর্ঘ্যের উপর স্কোয়ার গুণন সময়ের উপর স্কোয়ার ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই এল স্কোয়ার টি স্কোয়ার। তাহলে অতএব পি ইকুয়াল টু এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এককের ক্ষেত্রে দেখো, বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে চাপের একক পাওয়া যায়। এই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার, অর্থাৎ 1 নিউটন পার মিটার স্কোয়ার বা 1 নিউটন মিটার ইনভার্স 2। একে প্যাসকেল বলে। অতএব 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন মিটার ইনভার্স 2। অর্থাৎ প্যাসকেল বলতে আমরা বুঝলাম 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। কোনো পৃষ্ঠে চাপ 10 প্যাসকেল বলতে বোঝায় ওই পৃষ্ঠের 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে তোমরা একক এবং মাত্রা সম্পর্কে জানলে এবং প্যাসকেল সম্পর্কে বিস্তারিত জানলে। আমি এখন তোমাদেরকে ধাক্কা সম্পর্কে ধারণা দিচ্ছি যে ধাক্কা কি আর চাপটা কি। দেখো, একটা কলম দেখতে পাচ্ছ তোমরা, এটাকে যদি আমি এইভাবে আস্তে আস্তে যদি আমি এইভাবে দিই তাহলে এটাকে কি বললে তোমরা বলবে? চাপ বলে। আসলে কি বুঝতে পেরেছো? চাপ। আর যদি মোট যে প্রযুক্ত আছে বলটা, চাপের জন্য যে মোট প্রযুক্ত বল, এই বলটা যদি আমি একবারে দিই তাহলে কি হয়? ধাক্কা। যখন একবারে দেওয়া হচ্ছে মোট যে প্রযুক্ত বল সেটি হচ্ছে হলো ধাক্কা। আর লম্বভাবে যে বলটা প্রয়োগ করা হচ্ছে স্বাভাবিকভাবে সেটি হচ্ছে চাপ। আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে ধাক্কা বুঝলে যে ধাক্কা কি। ধাক্কা, এই ধাক্কাটি সম্পর্কে তোমরা কিছুটা জানলে। চাপের জন্য কোনো ক্ষেত্রে মোট যে বল প্রযুক্ত হচ্ছে সেটি হচ্ছে ধাক্কা, অর্থাৎ একবারে বলটা প্রযুক্ত হচ্ছে কি পরিমাণ বল। তাহলে আমরা জানি চাপ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। বল ইকুয়াল টু চাপ গুণন ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটাকে যদি আমরা প্রতীকের সাহায্যে প্রয়োগ করা হয় তাহলে দেখো এফ ইকুয়াল টু পি গুণন এ, অর্থাৎ মোট যে বলটা প্রযুক্ত হবে এটি হচ্ছে ধাক্কা। এখন আমি তোমাদের সাথে তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাচ্ছি। দেখো, এখন একটি গাণিতিক সমস্যা দেখো, আমি এখন গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। দেখো, তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং 2 পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। সুন্দর একটি প্রশ্ন। দেখো যে তুমি শুয়ে থাকলে, তুমি যদি চিত হয়ে শুয়ে থাকো তাহলে মেঝেতে তোমার কি পরিমাণ চাপ পড়বে, এবং যদি দাঁড়িয়ে থাকো তাহলে মেঝেতে কি পরিমাণ চাপ পড়বে। খুব মজার একটি প্রশ্ন, তাই না? এটা তোমাদের পাঠ্য বই থেকে আমি আলোচনা করছি। তোমরা জেনে এসেছো যে চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন দেখো, যেহেতু বল সমানুপাতিক, অর্থাৎ বলের পরিমাণ যত বাড়বে চাপের পরিমাণ তত বৃদ্ধি পাবে। আর ক্ষেত্রফল যেহেতু ব্যস্তানুপাতিক চাপের, সেজন্য ক্ষেত্রফল যত বাড়বে চাপের পরিমাণ তত কম হবে। তোমরা এই পেন্সিলটি লক্ষ্য করো। দেখো, পেন্সিলটির মাথা সরু, অর্থাৎ ক্ষেত্রফলটা কম। এটিতে যদি আমরা হাতের উপর দিই তাহলে দেখো প্রচুর পরিমাণ চাপ পড়ছে। যে পাশে ক্ষেত্রফলটা কম সে পাশে দেখো এভাবে যদি আমি চাপ দিই সেই পাশে চাপটা বেশি লাগছে, আর যে পাশে ক্ষেত্রফলটা বেশি ছিল সে পাশে চাপটা কম লাগছে। মানে বুঝতে পেরেছ যে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কম হবে। আর একটা উদাহরণ দেখো, এখানে যদি বল যদি আমাদের 10 নিউটন হয় আর ক্ষেত্রফল যদি 5 মিটার স্কোয়ার হয় তাহলে দেখো চাপ সমান আসতেছে 2 প্যাসকেল।
আর যদি এখানে যদি আমরা এটা বল ঠিকই রাখলাম 10 নিউটন, চাপ বের করছি, এখন দেখো ক্ষেত্রফল দিচ্ছি আমরা 10 মিটার স্কোয়ার, ক্ষেত্রফল বেড়ে দিলাম, ডবল করে দিলাম, তাহলে ইকুয়ালটা দেখো 1 আসে, 1 প্যাসকেল। তাহলে বুঝতেই পারতেছ যে ক্ষেত্রফল বাড়লে চাপের পরিমাণটা কমে আসতেছে। আবার যদি এখানে যদি আমরা 20 নিউটন যদি দিই তাহলে আবার দেখো 2 হচ্ছে। তাহলে বল বৃদ্ধি করলে চাপের পরিমাণও বেড়ে যাচ্ছে। এখানে যদি আমরা 30 দিই তাহলে দেখো 3 আসতেছে। আমার মনে হয় বুঝতে পেরেছ যে বল যত বাড়বে চাপও তত বাড়বে, আর ক্ষেত্রফল যত বাড়বে চাপের পরিমাণ তত কম হবে। আমার মনে হয় সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। বাস্তবে একটু পরীক্ষা করে দেখো তোমরা, তাহলেই আরও সুন্দরভাবে বুঝতে পারবে। আমি এখন সমস্যাটি সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভর সমান আছে 50 কেজি, তাহলে ওজনটা বের করতে হবে। তোমরা জানো ওজন সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ ভর এম, অভিকর্ষ ত্বরণ হলো জি। তোমরা জানো ওজন এফ ইকাল টু এম জি। তাহলে ভর দেওয়া আছে 50 কেজি, তাহলে 50 কেজি গুণন অভিকর্ষ ত্বরণ তোমরা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটি গুণ করলে হয় 490, অর্থাৎ 490। আর ওজনের একক তোমাদের বা বলের একক একই জানো যে নিউটন। তোমরা ওজন বলতে জানো যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন, সেই বস্তুর ওজন বলে। আর এই ওজনটা সম্পর্কে তোমরা পূর্বে অনেক শ্রেণীতেই পড়ে এসেছো বা পূর্বে টিউটোরিয়ালে তোমরা দেখেছো যে ওজন সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দ্বারা ভরকে গুণ করলে সেই বস্তুর ওজন বের হয়। আর ওজনের একক হচ্ছে নিউটন, যেহেতু ওজন এক ধরনের বল। তাহলে যখন তুমি চিত হয়ে শুয়েছিলে তখন কত চাপ দিয়েছিলে মেঝের উপর? দেখো এখন মেঝের উপর চাপ দিয়েছিলে, তাহলে চাপ পি ইকাল টু তোমরা জানো যে এফ বা এ ইকাল টু এফ। বলটা কি পরিমাণ বল দিলে ওজনের সমান 490 নিউটন, আর ক্ষেত্রফলটা ছিল 0.5 মিটার স্কোয়ার। তাহলে এটি হিসেব নিকাশ করলে হয় 980 নিউটন। তাহলে মিটার ইনভার্স টু বা পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ারে বলতে পারো, বা নিউটন মিটার ইনভার্স টুও বলতে পারো, বা তোমরা এখানে এককটা লিখতে পারো প্যাসকেল। তাহলে 980 প্যাসকেল চাপ প্রয়োগ করলো। অনুরূপভাবে এখন যদি দাঁড়িয়ে থাকো তাহলে পায়ের তোলার ক্ষেত্রফল কত, 2 পায়ের তোলার ক্ষেত্রফল কত? সেই ক্ষেত্রে এসে দেখো ওজন বা বলটা কিন্তু 490 নিউটনই থাকলো, আর ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। এটা এখন হিসাব করে দেখো, হিসাব করলে হয় 16333, এত প্যাসকেল লিখতে পারো একবারে। তাহলে এই প্যাসকেল এটা হলো দাঁড়িয়ে থাকা, আর এটি হলো শুয়ে থাকা। তাহলে শুয়ে থাকা অবস্থায় চাপ আসলো 980, আর দাঁড়িয়ে থাকা অবস্থায় এটা আসলো শুয়ে থাকা, এটা হলো দাঁড়িয়ে থাকা। তাহলে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসলো 16333 প্যাসকেল। আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে যে সমস্যাটা কিভাবে সমাধান হলো। আমি আগেই বলেছিলাম যে পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, এই সমীকরণটা অতি গুরুত্বপূর্ণ। এইভাবে সমস্যাগুলি তোমরা সমাধান করতে পারো। আমি অধ্যায় শেষে আবারও গাণিতিক সমস্যা সমাধান নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখন আমি আলোচনা করব পি ইকুয়াল টু এইচ রো জি, এটি কি করে হয়। এর সঙ্গে আমি আরও একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কখনো ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটি গভীরতা, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি তাহলে তরলের ভেতর চাপ। তরলের ভেতর চাপটা দেখো, স্থির তরলের ভেতর কীভাবে চাপটা আমরা বের করি। আমরা একটি বিকার এঁকে নিই, একটি বিকার এঁকে নিলাম, বিকারের ভিতর পানি দেওয়া আছে, এখানে এর ভিতরে একটা বস্তু আছে, একটি বস্তু দেওয়া আছে, আর এর ভিতরে পুরোটাই পানি আছে, পুরোটাই পানির ভিতরে বস্তুটা আছে, অর্থাৎ বস্তুটা কিন্তু পানি করে উপর থেকে পানির সাথে আছে। এই বস্তুটার
যে বেলনাকার বস্তু এর ক্ষেত্রফলটা, তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এ, আর এখান থেকে এই উচ্চতাটা দেওয়া আছে এইচ, উচ্চতাটা এইচ। তাহলে এইচ উচ্চতা এবং তলার ক্ষেত্রফল এ, এটি দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা হিসাবটা করব। দেখো বস্তুটির তলার ক্ষেত্রফল দেওয়া আছে এ, তাহলে ক্ষেত্রফল ইকাল টু এ, আর পানির গভীরতা অর্থাৎ ওই বস্তুটি কতটুক পানির নিচে অবস্থান করতেছে, এই তলাটি কতটুক পানির নিচে অবস্থান করতেছে। হ্যাঁ, এখানে যদি বস্তুর উপর পানি থাকতো সেটির কিন্তু হিসাব করা লাগতো। তো আমি সই করে বুঝাচ্ছি তোমাদের পাঠ্যপুস্তকের সামঞ্জস্য রেখে। পানির গভীরতা সমান এইচ, পানির গভীরতা সমান এইচ। যে এ পৃষ্ঠের উপর যে তরলটুকু অবস্থিত, এই তরলের আয়তন, আয়তনের ক্ষেত্রে তোমরা জানো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ ক্ষেত্রফল গুণন এইচ। তাহলে এ এইচ, তরলের আয়তনটা পেলাম, অর্থাৎ এ ক্ষেত্রফল, এই পৃষ্ঠের উপর যে তরলটুকু অবস্থিত সেই তরলের ক্ষেত্রফল এ, এবং উচ্চতা এইচ হওয়ার, গভীরতা পানির যে গভীরতাটা ছিল সেটা হলো এইচ, এই জন্য হলো আয়তন হলো এ এইচ। মনে হয় বুঝতে পেরেছ। আর চাপটা হলো পি, তাহলে চাপ ধরলাম কত, পি। এখন এই যে তরলটুকু আছে, এই তরলটুকু কি পরিমাণ বল প্রয়োগ করতেছে এটি আগে বের করে নিই আমরা। তাহলে বল এফ ইকুয়াল টু এম জি। এম সমান আমরা জানি যে এ এইচ রো, এ এইচ রো, আর এই যে জি আছে এই জি। কেমন করে হলে দেখো মজার বিষয়, সেটি ওই যে পূর্বের টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি তোমাদের সাথে ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এটি নিয়ে আলোচনা করেছি। তাহলে এম ডিভাইড বাই যদি ভি হয় তাহলে এম ইকুয়াল টু রো ভি, এম টু রো ভি। এখন দেখো রো আর ভি এর মানটা, আয়তন ভিটা জানা আছে এ এইচ, তাহলে রো এ এইচ, এই যে রো এ এইচ এইটুক হচ্ছে হলো এম এর মানটা পেয়েছি, আর এই জিটা রয়ে গেছে। আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝেছ। তারপর আমরা জানি যে পি ইকাল টু এফ ডিভাইডেড বাই এ, তাহলে এফ এর মানটা পেলাম আমরা পেলাম এ এইচ রো জি। রোটা হলো ঘনত্বটা হলো রো, তরলের ঘনত্বটা বলে তাহলে রো, আর ক্ষেত্রফল আছে এ। এখন দেখো এই দুটি এ বাদ যাচ্ছে, উপরে নিচে বাদ গেলে সমান এইচ রো জি। তাহলে পি ইকুয়াল টু আমরা পেলাম, অতএব পি ইকুয়াল টু আমরা পেলাম এইচ রো জি। আমার মনে হয় বুঝতে পেরেছ যে কিভাবে পি ইকুয়াল টু এইচ রো জি, এই যে পি ইকুয়াল টু এইচ রো জি পেলাম। আশা রাখি বুঝলে। এই সম্পর্ক থেকেও কিন্তু আমাদের গণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে এই যে এখানের থেকে যেটি আমি আনলাম সেটি ঘনত্বের থেকে কিন্তু আসলো এখানে একটু বোঝার বিষয়। আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন অনেক সময় প্রশ্ন হয়, যেটি আমি পূর্বে বলেছি, যে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দেখো যেহেতু সমীকরণে দেখতে পাচ্ছ যে বস্তুর ক্ষেত্রফল এ অনুপস্থিত, সুতরাং এটি ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে পানির গভীরতা, পানির ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের উপর চাপটা নির্ভর করে। তাহলে তোমরা কখনো যদি প্রশ্ন হয় যে তরলে নিমজ্জিত বস্তুতে ক্ষেত্রফলের উপর কোনো প্রভাব নেই, চাপের উপর ক্ষেত্রফলের কোনো প্রভাব নেই তরলের ক্ষেত্রে, এখানে নিমজ্জিত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে উত্তরটি করতে পারবে। যেহেতু সম্পর্ক থেকে আমরা দেখি যে চাপ ইকুয়াল টু এইচ রো জি, যেহেতু সমীকরণে ক্ষেত্রফল এ অনুপস্থিত, সুতরাং এটি ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটি গভীরতা, তারপর ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। আমার মনে হয় খুব সুন্দরভাবে সম্পর্কটি তোমরা বুঝতে পেরেছ। আশা রাখি সম্পর্কটি তোমরা লিখতে পারবে। এবার সম্পর্কটি একটু দেখে নাও, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তরলের ভিতরে চাপ, প্রেসার ইন লিকুইডস, পৃষ্ঠের উপরের তরলটুকুর আয়তন এ এইচ, তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে এই তরলের ওজন বা বল এফ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু
এ এইচ রো জি। কাজেই চাপ পি ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ, তাহলে এ এইচ রো জি ডিভাইড বাই এ, এইচ রো জি পাইলাম আমরা, এ বাদ গেল পেলাম। অর্থাৎ নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতার সাথে সাথে চাপ বাড়তে থাকে। পানির বেলায় আনুমানিক প্রতি 10 মিটার গভীরতায় বাতাসের চাপের সমপরিমাণ চাপ বেড়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে সম্পর্কটি কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে এবং ধারণা পেলে। আরও একটি বিষয় দেখলে এখানে যে প্রতি তরলের গভীরতা প্রতি 10 মিটার বৃদ্ধির সাথে সাথে যে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফিয়ার এটিএম অ্যাটমসফিয়ার অর্থাৎ 76 সেন্টিমিটার পারদ চাপের সাথে যে হিসাবটা করা হয় তোমরা জানো যে পানির গভীরতা যদি 10 মিটার করে বাড়ে তাহলে 1 অ্যাটমসফিয়ার করে চাপ বেড়ে যাবে। আমার মনে হয় এই সম্পর্ক থেকে তোমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবে। টিউটোরিয়ালটা অনেক বড় হচ্ছে বলে আমি তোমাদেরকে গাণিতিক সমস্যাটি সমাধান করে দেখালাম না। সেটা কি তোমরা চাপ সম্পর্কে একটা ধারণা পেয়েছো। পরবর্তীতে গাণিতিক সমস্যা নিয়ে আমি আরও টিউটোরিয়াল তোমাদেরকে দেবো। আমার চ্যানেলের সাথেই থাকো। আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর এই অধ্যায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন মনে করলে ntbangla.com এই ওয়েবসাইট থেকে তোমরা তথ্যগুলি সংগ্রহ করে পড়ে নিতে পারো। এছাড়াও ntbangla.com অনেকগুলি কোর্স দেওয়া আছে, সেখানে গিয়ে লগ ইন করে তোমরা ধারাবাহিকভাবে কোর্সগুলি সম্পন্ন করতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।